আমেরিকার পর এবার কড়া পদক্ষেপ সুইজারল্যান্ড সরকারের। প্রেস রিলিজের মাধ্যমে 29 জানুয়ারি সুইজারল্যান্ড সরকার জানিয়েছে যে আর কোনো আর্থিক সাহায্য নয় বাংলাদেশকে। এ কেমন বিপদে ফেললেন মোহাম্মদ ইউনূস? আপনি না 20 জানুয়ারি গিয়েছিলেন সুইজারল্যান্ড সফরে, সেখানে নাকি আপনি মিটিং অ্যাটেন্ড করেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং। তার পরিণতি এই, যেখানে বাংলাদেশ সহ আরো দুটো দেশে আর্থিক সাহায্য বন্ধ করেছে সুইজারল্যান্ড সরকার, কিন্তু ইউক্রেনকে সাহায্য করবে বলে জানিয়েছেন। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। সব থেকে বড় আপডেট, সব থেকে বিরাট আপডেট আপনারা বলতে পারেন, এবং মারাত্মক খারাপ খবর বাংলাদেশিদের জন্য, যে এবার ইউএস এড এর পর সুইজারল্যান্ড গভর্নমেন্ট পুরো প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সরকারকে আর কোনো রকম আর্থিক সাহায্য নয়, উন্নয়ন পরিকল্পনারও কোনো রকম যে আর্থিক সাহায্য করা হয়ে থাকে সুইজারল্যান্ডের দিক থেকে, সেটাকেও সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে। 2028 আস্তে আস্তে সেটা পুরোপুরি ডেড স্টপ হয়ে যাবে, এমনটা জানিয়েছেন সুইজারল্যান্ড গভর্নমেন্ট। 29 জানুয়ারিতে সুইস ইনফো অর্থাৎ সুইজারল্যান্ডের একটা প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের দিক থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়া সহ এই তিনটি দেশে কোনো উন্নয়ন কর্মসূচি হবে না, সমস্তটা বন্ধ করতে হয়েছে। যেখানে আপনারা এটা জানেন যে কিছুদিন আগেই আমেরিকার দিক থেকে এরকম একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং আমেরিকা জানিয়েছিল যে কোনো রকম উন্নয়ন প্রকল্প বাংলাদেশে হবে না, কোন রকম আর্থিক সাহায্য আমেরিকা থেকে আর বাংলাদেশে যাবে না। ঠিক সেই রকমই একটা বড় পদক্ষেপ নিয়েছে সুইজারল্যান্ড, যেটা বাংলাদেশের জন্য খুবই খারাপ। এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের টাইমে এই সমস্ত ভোগ করতে হচ্ছে কেন? কোনো দেশই বাংলাদেশে কিছু ইনভেস্ট করতে চাইছে না, হেল্প করতে চাইছে না, উন্নয়নমূলক প্রকল্প করতে চাইছে না। যেখানে এটা জানানো হয়েছে যে 2025-এর আন্তর্জাতিক সহায়তা বাজেট, অর্থাৎ এটা সুইজারল্যান্ড পার্লামেন্টের কথা বলছি, সেই পার্লামেন্টে জানানো হয়েছে যে 2025-এর আন্তর্জাতিক সহায়তা বাজেট, যেটাকে ইন্টারন্যাশনাল কোঅপারেশন বাজেট বলা হচ্ছে, সেখান থেকে 110 মিলিয়ন সুইস ফ্রাঁকে হ্রাস করা হয়েছে, কমানো হয়েছে। এবং আর্থিক পরিকল্পনা 2026 থেকে 2028-এর যেটা ফিনান্সিয়াল প্ল্যান বাজেট বলা হচ্ছে, সেখান থেকে 321 মিলিয়ন সুইস ফ্রাঁকে হ্রাস করা হয়েছে, কমানো হয়েছে। এবং এটাকে একরকম ভাবে কারণ দেখিয়ে বলা হয়েছে যে আর সুইজারল্যান্ড কোনো রকম ভাবে আর্থিক সাহায্য করবে না বাংলাদেশকে। হ্যাঁ, একটু ভালো ব্যাপারটা এটাই বলতে পারেন আপনারা যে মোহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডে পা দেওয়ার জন্য একটা এক্সপ্লেনেশন এসছে যে এই কারণে আমরা টাকা বন্ধ করছি, কিন্তু আমেরিকার থেকে তো সেটাও আসেনি। আমেরিকা থেকে ডিরেক্টলি অর্ডার এসেছে যে বাংলাদেশে স্টপ ওয়ার্ক, কোনো রকম উন্নয়নমূলক কাজ হবে না, কোনো রকম আর্থিক বৈদেশিক সাহায্য বাংলাদেশ পাবে না। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে সুইজারল্যান্ড গেছিলেন মোহাম্মদ ইউনূস 20 জানুয়ারি, এবং আপনাদেরকে জানিয়ে দিই যে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, তিনি বড় বড় বাতেল্লা মেরেছিলেন প্রেসের মাধ্যমে এবং বলেছিলেন যে মোহাম্মদ ইউনূস 20 জানুয়ারি গিয়েছিলেন, যেদিন ট্রাম্পের ওথ সেরিমনি ছিল, এটাও আপনাদেরকে মনে রাখতে হবে যে সেই দিনই মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন সুইজারল্যান্ড। যেখানে তার উপপ্রেস সচিব জানিয়েছেন যে অ্যাটেন্ড করেছেন মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং, যেটা সুইজারল্যান্ডের সুইস সিটির ডাভোসে হয়েছিল। এবং সেখানে নাকি শুধুমাত্র অ্যানুয়াল মিটিং এ অ্যাটেন্ড করেননি, আরো বাকি 47টা অনুষ্ঠান তিনি অ্যাটেন্ড করেছেন। ঘটা করে বলেছিলেন যে 4 জন সরকারের প্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, 10 জন জাতীয় সংঘ সংস্থার প্রধান, 10 জন সিইও পর্যায়ের ব্যবসায়ী এবং 8 জন মিডিয়া লেভেলের লোকজনকে নিয়ে বৈঠক করে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ফিরেছেন মোহাম্মদ ইউনূস। মানে প্রচুর কাজ করেছেন, বাংলাদেশের জন্য কাজ করে ঘাম ঝরিয়ে একদম যাচ্ছে তাই করে এলেন সুইজারল্যান্ডে। এইবার আর কেউ বাংলাদেশকে কিচ্ছু করতে পারে না, বাংলাদেশ সোনায় মুড়ে যাবে, গোল্ডেন এগ হয়ে যাবে, ডায়মন্ড চারিদিকে চমকাতে লাগবে, এরকম একটা কথা জানিয়েছিলেন এই প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। কিন্তু এই খবরের মধ্যে তিনি জানাননি যে নোবেল জয়ী
ইকোনমিস্ট মোহাম্মদ ইউনুস একটা খুব খারাপ কাজ, একটা খারাপ খবর নিয়ে এসেছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড আগামী দিনে জানাতে চলেছে যে আর কোনো আর্থিক সাহায্য নয়। অর্থাৎ 25 তারিখে ফিরতেই 25 জানুয়ারি মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে পা দিতেই 29 জানুয়ারি খবর চলে এলো যে সুইজারল্যান্ড আর কোনো রকম আর্থিক সাহায্য করবে না বাংলাদেশকে। এরপর চলে আসি বাংলাদেশের মিডিয়ার ভূমিকায়, যেখানে মোহাম্মদ ইউনুস যতটা না লাফাচ্ছে, বাংলাদেশের মিডিয়া তার থেকে 4 ডবল লাফাচ্ছে। বাংলাদেশি মিডিয়ার ভাষায় ভারতকে নাকি এখনো পর্যন্ত থ্রেট করে চলেছে মোহাম্মদ ইউনুস, অর্থাৎ প্রধান উপদেষ্টার বিভিন্ন উপদেষ্টা, তার মধ্যে একজন রয়েছেন হোম মিনিস্টার যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের মিডিয়ার কথা অনুযায়ী ভারতকে থ্রেট করে বলা হয়েছে যদি এখনো পর্যন্ত ভারত নিজেকে শুধরে না নেয় তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডার রিলেটেড যে এগ্রিমেন্ট রয়েছে সেটাকে নাকি ভেঙে ফেলবে এবং 150 বাংলাদেশ এবং ভারত সীমান্তের 150 ইয়ার্ডের মধ্যে যদি কোনো মন্দির বা মসজিদ করতে হয় তাহলে বাংলাদেশের কাছ থেকে নাকি পারমিশন নিতে হবে। তো তার উত্তরে আপনাদেরকে জানিয়ে দিই যে ভারত সরকারের দিক থেকে কোনো উত্তরই বাংলাদেশে যাচ্ছে না, কারণ ভারত সরকার পাত্তাই দিচ্ছে না। ভারত সরকার কি পাত্তা দেবে? গোটা বিশ্বই বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না এবং আপনারা তার জলজান্ত এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা বলে কেউ এবং বিভিন্ন উপদেষ্টা বলে যে বাংলাদেশে কিছু বসে আছে সেটাকে মানছেই না গোটা বিশ্ব। সেখানে ভারত সরকার বর্ডার রিলেটেড ইস্যু নিয়ে, যেগুলো সিকিউরিটি পারপাস ইস্যু আমরা বলতে পারি এবং ভীষণ সিরিয়াস ইস্যু, সেক্ষেত্রে ভারত সরকার ডিল করছে বাংলাদেশের বিজিবি প্রধানদের সাথে। এবং যেটা আপনারা রিসেন্ট কার আপডেট জানেন যে 17 ফেব্রুয়ারি আসতে চলেছেন বিজিবি প্রধান দিল্লি সফরে। সুতরাং আপনারা এটুকু ক্লিয়ার হয়ে গেছেন যে এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথাই যে সব চলছে তা না, সেখানে বেশ কিছু দলে ভাগ হয়ে গেছে। এবার এখানে আবার নতুন করে সাদ্দাম হোসেন হুমকিও দিচ্ছেন, আওয়ামী লীগ চারা দিয়ে উঠছে, শেখ হাসিনার কর্মসূচিও হওয়ার কথা ধীরে ধীরে কিন্তু কানে আসছে এবং বাংলাদেশে নতুন করে নাকি বড় একটা আন্দোলন হতে চলেছে মোহাম্মদ ইউনুসকে সরাতে। সে বিষয়ে আমি সেপারেট ভিডিও আপনাদেরকে করব যেখানে হিউজ ইনফরমেশন থাকবে। আজকের ভিডিওতে আমি সেটা ডিটেলসে যাব না, কিন্তু মোটামুটি আপনারা জেনে নিন যে আওয়ামী লীগ ধীরে ধীরে আবার নিজেকে তৈরি করছে সেই জায়গায়। ভারতের কি ভূমিকা? ভারত যেমনটা আপনাদেরকে বললাম যে গোটা বিশ্বই বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না, প্রধান উপদেষ্টা বলে কিছু আছে বলে মানছে না, সেখানে ভারত তো অ্যান্সার দেওয়ার প্রয়োজনই বোধ করছে না। তারপরেও ভারত বাংলাদেশের বর্ডার যে সিকিউরিটি ইস্যুগুলি চলছে সেগুলো আমরা আমাদের সিকিউরিটির জন্য বেশ কিছু উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে থাকছি। যেমনটা আপনাদেরকে আমি এর আগেও আপডেট দিয়েছিলাম যে জার্মান শেফার্ডকে মোতায়েন করা হচ্ছে, কারণ একমাত্র ওই বিএসএফ, মহিলা বিএসএফ এর উপরও রিসেন্ট অ্যাটাক হয়েছে, যেহেতু পাচারকারীরা বাংলাদেশ থেকে বারবার টপকে ভারতে ঢোকার চেষ্টা করছে। তো বিএসএফ এর থেকে বেশি আরো অ্যাক্টিভ এবং জোরালো যদি অ্যাকশন হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন যে কুকুর যেটা সব থেকে বেশি ওয়াফাদার হয়, জার্মান শেফার্ড, 23 বছর বয়সী, 21 থেকে 23 বছর বয়সী জার্মান শেফার্ড যার নাম হচ্ছে ম্যাক্সকে মোতায়েন করা হচ্ছে। স্পেশালি এবার লোকেশনটাও বলা হয়ে গেছে নদিয়া ও উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ বর্ডারে মোতায়েন থাকবে, যেখানে কাঁটাতার নেই সেই জায়গায় মোতায়েন থাকবে ম্যাক্স মানে জার্মান শেফার্ড। এবং আপনাদেরকে জানিয়ে দিয়ে যে বেশ কিছু অ্যাকশন নেওয়া হয়েছে, যেটা জানিয়েছেন বিএসএফ ডিআইজি দক্ষিণবঙ্গ এন.কে. পান্ডে। তিনি বলেছেন যে 84 নম্বর ব্যাটালিয়ন এবং নদিয়ার এবং উত্তর 24 পরগনার 102 নম্বর ব্যাটালিয়নের দিক থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং উন্নত মানের টেকনোলজি ইউজ করা হচ্ছে বর্ডার এরিয়াতে। বিশেষ কিছু টেকনোলজি সম্পর্কে জেনে নিই। ফার্স্ট তো হচ্ছে যে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে জিরো লাইনে যদি কারোর প্রবেশ করা হয়, যদি কেউ যায় তো অতি অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় হচ্ছে নাইট ভিশন ক্যামেরা চারিদিকে লাগানো হয়েছে যাতে রাত্রে অন্ধকারেও বোঝা যায় যে ভাই কে পার করছে কে না পার করছে। তৃতীয় হচ্ছে যে স্পার্কলিং অ্যালার্ম ইউজ করা হচ্ছে বর্ডার এরিয়াতে, এটাও একটা উন্নত মানের প্রযুক্তি। এবং থার্মাল স্ক্যানিং মেশিন ইউজ করা হচ্ছে, হ্যান্ড হোল্ড থার্মাল ইমেজিং সিস্টেম ইউজ করা হচ্ছে। অর্থাৎ এই সমস্তর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কতটা উন্নত মানের প্রযুক্তি আমাদের ভারতের বর্ডার এরিয়া, আবারও বলছি বাংলাদেশ ভারতের বর্ডার এরিয়াকে নিজেদের সিকিউরিটির জন্য আমরা এই সমস্ত ইউজ করে থাকছি। যদিও মোহাম্মদ ইউনুসের যা পরিস্থিতি তা আপনারা বুঝতেই পারছেন যে
আরো খারাপ থেকে খারাপ হতে চলেছে, সেটা আপনারা নিজেরাই আগামী দিনে দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন হয়তো। কিন্তু একটা কমেন্ট না করলেই নয়, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য এটা ভালো টাইম ছিল। খারাপ সময় তো আগামী দিনে আসতে চলেছে। বাকি অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।